প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। তোমরা জানো যে আমরা ইতিমধ্যে সমাজবিজ্ঞানের ক্লাসে শুরু করে 2টি অধ্যায় শেষ করেছি এবং 3য় অধ্যায়ে আমাদের আলোচনা চলছে। সেই আলোচনায় আজকে গতদিন তোমাদের আমি 3য় অধ্যায় থেকে একজন সমাজবিজ্ঞানী সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তার নাম হচ্ছে ইবনে খালদুন। আজকে আমি তোমাদেরকে আরেকজন সমাজবিজ্ঞানী সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। তার নাম হচ্ছে অগাস্ট কোত। তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র 3য় অধ্যায়, সেই অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। এবং তোমাদের মনে আছে হয়তো, আমি যদিও কথাটা বারবার হয়তো বলিনি তোমাদের, যে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের বিষয়কোড হচ্ছে 117। কথাটা মনে রাখবে, তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের বিষয়কোড হচ্ছে 117। আজকে অগাস্ট কোত সম্পর্কে আমরা সামান্য কিছু ধারণা নিব। সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই দেখো, আমি একটি অগাস্ট কোতের একটি ছবি দিয়েছি এখানে। ও অনেক ধরনের ছবি তোমরা যদি দেখতে চাও তাহলে নেটে সার্চ দিলে অনেক ছবি পাবা। তাহলে তার নাম হচ্ছে, তোমরা জানো ভালো করে, অগাস্ট কোত, যাকে আমরা সমাজবিজ্ঞানের ফাউন্ডিং ফাদার বা সমাজবিজ্ঞানের আমরা জনক বলে থাকি। তার জন্ম হচ্ছে, মানে সমাজবিজ্ঞানের জনক যদিও অগাস্ট কোত, যদিও তিনি জ্ঞানরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক অবদান রেখে গেছেন, তবুও সমাজবিজ্ঞানের পথিকৃৎ হিসেবেই তিনি বেশি পরিচিত। তিনি 1798 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি ফ্রান্সের মন্টি পিলায়ার শহরে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট সাইমন নামে একজন সমাজতন্ত্রী ছিলেন, সমাজবিজ্ঞানী ছিলেন। তার চিন্তাধারা প্রভাবিত হয়েছিলেন এবং তাদের দুজনেরই ভাবনার যথেষ্ট মিল ছিল এবং সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে একটি বিজ্ঞানের সূত্র আবিষ্কারের প্রয়োজনীয়তা দুজনেই গুরুত্ব দিয়েছিলেন। অগাস্ট কোত 1857 সালের 5 সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিস শহরে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে সেন্ট সাইমন এবং অগাস্ট কোত দুজনেই বিজ্ঞান ভিত্তিকভাবে সমাজের একটি ব্যাখ্যা দেওয়ার চিন্তা করেছিলেন এবং সেই প্রেক্ষিতে প্রথমেই তিনি তার সেই ধারণাটাকে প্রথমে তিনি যে সে বিষয়ে বিজ্ঞানের যে পর্যন্ত অনুভব করেন এ বিষয়ে তার প্রথম লেখা শিরোনামই দেন তিনি সোশ্যাল ফিজিক্স। তিনি ধারণা করেছিলেন যে সমাজবিজ্ঞান পদার্থবিজ্ঞানের মতোই সঠিক ও যথার্থ বিজ্ঞান হবে, যা মানবজাতির বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি মনোবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের মতো সমাজবিজ্ঞানের সূত্রে বিশ্বাস করতেন। তার ধারণা ছিল যে সমাজের মধ্যে এমন অনেক সূত্র আছে যা তখনও পর্যন্ত মানুষের অজানা। কোত পরবর্তীতে সোশ্যাল ফিজিক্স নাম পরিবর্তন করে সোশিওলজি নাম রাখেন, সমাজবিজ্ঞানের নাম রাখেন সোশিওলজি। তাহলে অগাস্ট কোত 1839 সালে অগাস্ট কোত সমাজবিজ্ঞান বা সোশিওলজি শব্দটি উদ্ভাবন করেন বা প্রতিষ্ঠা করেন। অগাস্ট কোত এর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে পজিটিভ ফিলোসফি বা কোর্স ডি ফিলোসফিক পজিটিভ বা সিস্টেম ডি পলিটিক পজিটিভ। যাই হোক, তার গ্রন্থের নাম হচ্ছে পজিটিভ ফিলোসফি, যেটি তিনি মোট 6 খণ্ডে সমাপ্ত করেন, যার 2টি খণ্ড তিনি 1830 থেকে 1842 সালের মধ্যে এবং বাকি 4টি খণ্ড তিনি 1851 থেকে 1854 সালের মধ্যেই প্রকাশিত করেন। তাহলে আমরা ছোট্ট একটু ধারণা পেলাম অগাস্ট কোত সম্পর্কে। তার জন্ম কোথায়, তার মৃত্যু কোথায়, তিনি কোন বিজ্ঞানী বা কার দ্বারা প্রভাবিত ছিলেন এবং তিনি যে সোশিওলজি শব্দটি চয়ন করেছিলেন বা সোশিওলজিকে আলাদা, সমাজবিজ্ঞানকে একটা আলাদা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে অগাস্ট কোত। এখন অগাস্ট কোতের আমরা বলেছি যে প্রত্যেকটা বিজ্ঞানীদেরই, সমাজবিজ্ঞানীদের, দার্শনিকদের সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান আছে এবং সেই অবদানের ক্ষেত্রে বলা যায় যে বিজ্ঞান ভিত্তিক একটি রূপ দেওয়ার ক্ষেত্রে সমস্ত বিজ্ঞানীদেরই কম বেশি একটি ভূমিকা বা অবদান রয়েছে। তারা বিভিন্নভাবে সমাজকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং বিশ্লেষণের বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছেন। এই তত্ত্বগুলো আসলে তাদের মতবাদ।
এখানে অগাস্ট কোতের উল্লেখযোগ্য কিছু মতবাদ আমরা এখানে আলোচনা করব। তোমরা ১ নাম্বারে দেখতে পাচ্ছ যে সমাজের বিভক্তি। অর্থাৎ তিনি সমাজকে ২ ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করেছেন বা সমাজের ২ টি দিককে পাশাপাশি সহাবস্থানে রেখেই সমাজের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। একটি হলো সোশ্যাল স্ট্যাটিক্স, আরেকটা সোশ্যাল ডায়নামিক্স। সোশ্যাল স্ট্যাটিক্স এর যে মূল বক্তব্য তা হলো সমাজ কাঠামোর স্থিতি বা ঐক্য অনুসন্ধান করে এবং সোশ্যাল ডায়নামিক্স হলো মানব সমাজের পরিবর্তন ও প্রগতির সাথে সম্পর্কিত বিষয়ের অধ্যয়ন। তাহলে আমাদের সমাজে আমরা জানি যে অগাস্ট কোতের মতে ২ টি অবস্থার মধ্যে দিয়ে সমাজ সবসময় পরিবর্তিত হচ্ছে। তার মধ্যে সমাজে এমন কিছু বিষয় থাকে যেগুলো খুব দ্রুত পরিবর্তন হয় না বা পরিবর্তনের প্রয়োজনও হয় না। সমাজ সম্পর্কিত চিন্তা ও তত্ত্বে কোত এর ২ টি মৌলিক উপাদানই হলো এ দুটি স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা। প্রথমটি পর্যালোচনা এবং সমাজ ব্যবস্থার কার্যকারিতার সূত্র অনুসন্ধান করার প্রয়াস পায়, আর দ্বিতীয়টি সমাজ ব্যবস্থার বিকাশ ও পরিবর্তনের সূত্র নির্ণয়ে নিয়োজিত। তাহলে কোতের মতে সমাজস্থ কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাহলে কোত মনে করেন যে সমাজে আসলে কোনো কিছুই স্থায়ীভাবে টিকে থাকে না। তবে সমাজে কিছু বিষয় আছে যেগুলো তুলনামূলকভাবে স্থায়ী। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো তুলনামূলকভাবে পরিবর্তনশীল। সমাজের মধ্যে কোনো কিছুই স্থায়ীভাবে টিকে থাকে না, এটা অগাস্ট কোতের ধারণা। এবং তারপরে উনি বলেন যে সমাজের এমন কিছু বিষয় আছে যা কোনোদিন নষ্ট হয় না, আবার এমন কিছু বিষয় আছে যা প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। কোতের মতে এ দুটি বিষয় কিন্তু পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। কোতের মতে সামাজিক স্থিতিশীলতা বা স্থিতি অবস্থা হচ্ছে সমাজ কাঠামোর নিয়ম, শৃঙ্খলা, স্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত। সমাজের স্থিতিশীলতা বিশ্লেষণ অর্থ হলো পরিবার, ধর্ম, শিক্ষা, বিবাহ, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি পারস্পরিক সম্পর্ক আলোচনা। মূলত স্থিতিবিদ্যার মূল কাজ হলো সমাজের নিয়ম বা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। পক্ষান্তরে সামাজিক গতিশীলতা সমাজের যাবতীয় ক্রিয়াশীল বিষয় যেমন সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি, স্তরবিন্যাস ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়ন করে। তাহলে সমাজ বিকাশের ব্যাখ্যার সাথে স্থিতিশীলতা ও গতিশীলতাকে সংযুক্ত করেন। তিনি বলেন যে সমাজ বিকাশের প্রথম পর্যায়ে শৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়, যা ধর্মীয় অনুশাসন ও রাজকীয় নির্দেশ মেনে চলতে সাহায্য করে। পরিবর্তনের পথ সুগম হয় দ্বিতীয় পর্যায় থেকে। এ সময়ে প্রকৃতি প্রদত্ত অধিকার, প্রাকৃতিক আইন, প্রকৃতি নীতির প্রচার ও প্রসার পরিবর্তন সূচিত হয়। কিন্তু এ সময় শৃঙ্খলার দিকটি উপেক্ষিত হওয়ায় প্রগতির পথ রুদ্ধ হয়ে যায়। একমাত্র তৃতীয় পর্যায়ে যেখানে মানুষের জ্ঞানের পূর্ণতা আসে, সে পর্যায়ে শৃঙ্খলা ও প্রগতির মধ্যে সমন্বয় সাধিত হয় এবং সমাজের পূর্ণ বিকাশ ঘটে থাকে। এ প্রসঙ্গে এর অভিমত হলো স্থিতিশীলতার সঙ্গে সঙ্গতি রক্ষা করে সমাজকে গতিশীল করে তুলতে পারলে শৃঙ্খলার সঙ্গে প্রগতির বিরোধ থাকে না, বরং সহ অবস্থান সম্ভব হয়। তাহলে সমাজে কিছু অমুক নিয়ম আছে, শৃঙ্খলা আছে, আদর্শ মূল্যবোধ আছে, যেগুলো কিন্তু কখনোই সেভাবে পরিবর্তিত হয় না, বরঞ্চ সেগুলোর সঙ্গে সহাবস্থান করে সমাজের বিভিন্ন পরিবর্তন, প্রগতি, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যায় হলো সমাজ পুনর্গঠনের একটি উল্লেখযোগ্য দিক। কাজেই কোনোটিকে স্থিতি অবস্থা এবং পরিবর্তনশীল অবস্থা দুজনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে পাশাপাশি সহাবস্থান করে যদি সমাজকে তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে সমাজটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যায়। এটাই হলো অগাস্ট কোতের একটি ধারণা। এখন আমরা পরবর্তী তার যে আরেকটি মতবাদ আছে সে বিষয়ে একটু আলোকপাত করব। সেটা হচ্ছে যে সমাজ ইতিহাসের সন্ধিক্ষণ এবং সমাজ বিকাশের ধারা। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, যেটাকে আমরা ফরাসি বিপ্লব হিসেবে চিনি। এটাকে এই ফরাসি বিপ্লবোত্তর সময়ে কিন্তু আসলে অগাস্ট কোত সমাজের মধ্যে যে একটি ভাঙাগড়া উত্থান পতন এটি লক্ষ্য করেন এবং এই অস্থিতিশীল অবস্থা থেকে সমাজকে মুক্ত করে কিভাবে সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, সমাজকে পুনর্গঠন করা যায়, সে বিষয়ে কিন্তু তার লক্ষ্যটা বেশি ছিল। এখানে সমাজ ইতিহাসের সন্ধিক্ষণ, এখানে দেখা যাচ্ছে যে এখানে উনি দেখেছেন যে সেই সমাজে, ইউরোপীয় সেই সমাজে এক ধরনের সমাজের অবসান ঘটছে এবং আরেকটা নতুন একটি সমাজের
সূচনা হচ্ছে। এখানে এক ধরনের সমাজের মৃত্যু এবং নতুন ধরনের সমাজের জন্ম, এটা তিনি নিজে প্রত্যক্ষ করেন। তারপরে ধর্মতত্ত্বগত এবং সামরিক সমাজের অবলুপ্তি, বৈজ্ঞানিক ও শিল্প সমাজের অভ্যুদয়। পুরোহিত ও ঈশ্বরবাদীদের স্থলাভিষিক্ত হচ্ছে বৈজ্ঞানিকগণ, যোদ্ধাদের স্থান দখল করেছে শিল্পপতিগণ, মানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধের অবসান শুরু হয় প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম। তাহলে পরে এই যে যুদ্ধোত্তর সমাজটাকে কিভাবে সামনের দিকে, এই যে বিপ্লবের পরে একটা সমাজ ভেঙে পড়ছে, তারপর আবার সেই সমাজের পুনর্গঠন, এটা কিভাবে সম্ভব, কিভাবে করা যায়, এই বিষয়গুলো তিনি গভীরভাবে মনোযোগ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সমাজকে উপলব্ধি করা, সমাজকে দেখে সমাজকে উপলব্ধি করে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি চিন্তাভাবনা করেছেন। যেহেতু ফরাসি বিপ্লবের পরে সমাজের যে একটা বিশৃঙ্খল অবস্থা, মূলত সেই বিশৃঙ্খল অবস্থা থেকে সমাজকে সুশৃঙ্খল অবস্থার মধ্যে আনার জন্যই তার সমস্ত দর্শন, চিন্তা ভাবনা এবং সমাজ সম্পর্কিত একটি বিজ্ঞানের প্রয়োজনীয়তাও তিনি সে সময় কিন্তু মনে মনে অনুভব করেছিলেন এবং সেইখান থেকেই তিনি সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠা করেন। তাহলে পরে আমরা এখানে দেখছি যে সমাজ বিকাশের ধারা উনি ব্যাখ্যা করেছেন যে সমাজ বিকাশে কোচ সমাজের বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন, যদিও তার আগে ইবনে খালদুন, ভিকো প্রমুখ সমাজ বিকাশের ধারা প্রদান করেছিলেন। তথাপি এই বিষয়ে কোতের ধারণা ছিল নতুন ও আকর্ষণীয়। কোতের সমাজ বিকাশের এই ধারণাটিকে আমরা সাধারণত বলে থাকি ত্রয় স্তর সূত্র। ত্রয় স্তর সূত্র শব্দটি মনে রাখবে। সমাজ বিকাশের কারণ সম্পর্কে কোত এর অভিমত হলো, সমাজে বুদ্ধিভিত্তিক পরিবর্তন আসে জনসংখ্যার ঘনত্বের কারণে, আর বস্তু জগতের পরিবর্তন আসে জ্ঞানের উন্নতি বা পরিবর্তনের মাধ্যমে। তার মতে মানুষের সকল চিন্তা, চেতনা, ধ্যান ধারণাসমূহ, জ্ঞানের সমস্ত শাখা এবং পৃথিবীর সব সমাজ আবশ্যক, জ্ঞানের সমস্ত শাখা এবং পৃথিবীর সব সমাজ অত্যাবশ্যকীয়ভাবে তিনটি স্তর অতিক্রম করে এসেছে এবং বস্তুগত ও অবস্তুগত উভয় বিষয়েই তা প্রযোজ্য। এ তিনটি স্তর হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যাগত স্তর এবং দৃষ্টবাদী স্তর। থিওলজিক্যাল স্টেজ, মেটাফিজিক্যাল স্টেজ এবং পজিটিভ স্টেজ। এ তিনটি অবস্থার মধ্য দিয়ে সমাজে আমরা জ্ঞানের বিকাশ, সমাজের বিকাশ, জ্ঞানের বিকাশটাকে লক্ষ্য করি। এটাই হচ্ছে অগাস্ট কোতের একটি সমাজ বিকাশের ধারার বর্ণনা। এখানে উনি বলেছেন যে সমাজে মানুষের জ্ঞানের বা সমাজ বিকাশের প্রাথমিক পর্যায় হলো মানব জ্ঞানের প্রাথমিক পর্যায়টাই হলো ধর্মতাত্ত্বিক স্তর। এই স্তরে কোতের মতে এই ধর্মতাত্ত্বিক স্তরের সাথে রাষ্ট্রীয় সামাজিক জীবন প্রভৃতি পরিচিত। এখানে কোতের মতে ধর্মতাত্ত্বিক স্তরের সাথে পরিপূরক যে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা চিহ্নিত করা হয়, সেখানে পুরোহিত শ্রেণীর প্রাধান্য থাকে এবং তাদের নির্দেশে রাষ্ট্রীয় সামাজিক জীবন প্রভৃতি পরিচালিত হয়। অর্থাৎ ধর্মই হচ্ছে এই স্তরের সমাজ গঠন এবং পরিচালনার মূল চালিকা শক্তি। ধর্মতাত্ত্বিক স্তরের সমকালীন সমাজকে বলা হয় সামরিক সমাজ। তাহলে পরে এ পর্যায়ে কিন্তু মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ক্ষমতা অর্জন করতে পারেনি বা ধারণা বা তাদের জ্ঞান সে সময় ছিল না। সে সময় এই জ্ঞানের শুরু হয় এবং এই স্তরে মানুষ এই এই ধর্মতাত্ত্বিক স্তরের সময়কাল হচ্ছে মানব সভ্যতার প্রাচীন যুগ থেকে মধ্যযুগের 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ সময় মানুষ মূলত সমাজ বা রাষ্ট্র পরিচালনা করত ধর্মতাত্ত্বিকভাবে। এখানে ধর্মীয় পুরোহিতরা কিন্তু রাজা হিসেবে সমাজের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করত এবং এখানে কিন্তু মানুষের জ্ঞানে সেই রকমভাবে জ্ঞানে বা ধারণা সম্পর্কে মানে ক্ষমতা সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণা ছিল না। এই স্তরে মানুষ কিছুটা জ্ঞানের আরম্ভ হয়েছিল, মানুষের জ্ঞানের বিকাশের শুরু হয়েছিল এবং তার পরবর্তী যে স্টেজ আছে সেটা হচ্ছে, এটা তাহলে আমরা এই তিনটা স্টেজে বিভক্ত করেছি, জন্য এটার নাম দিয়েছি ত্রয় স্তর সূত্র। ত্রয় স্তর সূত্র বললে তোমরা বুঝবে এটি হলো যে সমাজে বিকাশের যে তিনটি ধারার কথা বলা হয়েছে, ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যাগত স্তর এবং দৃষ্টবাদী স্তর। এই বিষয়টিকে অধিবিদ্যাগত স্তর হচ্ছে যে মানুষ যখন তার শুরু, যেটাকে আমরা বললাম ধর্মতাত্ত্বিক স্তর, এবং সমাজ পরিবর্তনের যে চিন্তা বা জ্ঞানের যে একটা শুরু, তার মধ্যবর্তী একটি স্তরকে আমরা মূলত বলতে পারি অধিবিদ্যাগত স্তর। অর্থাৎ মানুষের জ্ঞানের শুরু এবং মানুষের এই জ্ঞান শুরু করে মানুষ একটি অন্য স্তরে যাওয়ার, অন্য একটি ধাপে যাওয়ার চেষ্টা করছে। সেই মধ্যবর্তী খুব অল্প সময়কে কিন্তু আমরা এই অধিবিদ্যাগত স্তর হিসেবে চিহ্নিত করতে পারি।
এখানে বলা হচ্ছে যে অধিবিদ্যাগত স্তরটি মূলত মানুষের চিন্তা ও সমাজ বিবর্তনের মধ্যবর্তী পর্যায়। কোতের মতে এই পর্যায়টি সীমাবদ্ধ ১৩০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এ পর্যায়ে মানুষের চিন্তা চেতনার ক্রমশই পরিবর্তন আসে। এই স্তরে মানুষের বিশ্বাস জন্মে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেবতা কর্তৃক নয়, বরং একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতা দ্বারা পরিচালিত হয়। এছাড়া প্রকৃতি প্রদত্ত অধিকার, প্রাকৃতিক আইন প্রভৃতির ধারণা সুস্পষ্ট হয়ে ওঠে এবং যৌক্তিক অনুসন্ধান ও আইনের শাসন শুরু হয়। মূলত এই যুগে সমাজতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য প্রাধান্য পায়। এ পর্যায়ে সামাজিক একক হিসেবে পরিবারের স্থলে রাষ্ট্রের উদ্ভব ঘটে। এরপরের স্টেজ হচ্ছে তোমার দৃষ্টবাদী যখন মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায়, তখনই সেটাকে আমরা বলতে পারি বা অগাস্ট কোতের মধ্যে সেটা দৃষ্টবাদী স্তরে আবির্ভাব ঘটে। ১৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান আধুনিক সময় পর্যন্ত এই স্তরে ব্যাপ্তি লাভ করেছে। এই স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই স্তরের ধারণা হলো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে জড়জগৎকে যেভাবে জানা যায়, সেখানে সামাজিক ঘটনা এবং পরিস্থিতিকে বস্তুনিষ্ঠভাবে পাঠ করা যায়। এই স্তরে রাষ্ট্রীয় কাঠামোর প্রযুক্তি প্রাধান্য পায় এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি এবং শিল্পপতিরা নেতৃত্ব দেবে বলে আশা করা হয়। কোতের মত অনুযায়ী দৃশ্যবাদী স্তরে সামাজিক উন্নতি ৩টি ক্রমিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, যথা বুদ্ধিভিত্তিক বিকাশ, আবেগিক বিকাশ এবং বাস্তবিক বিকাশ। তাহলে আমরা দেখছি মানব সমাজের মানব জ্ঞানের এই ৩টি জ্ঞান মূলত অগাস্ট কোতের মতে এই ৩টি স্তরের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করে এবং মানুষ সামনের দিকে এগিয়ে যায়। এখানে সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তনের সম্পর্কেও অগাস্ট কোতের কিছু বক্তব্য আছে বা ধারণা আছে। অগাস্ট কোতের চিন্তা, চেতনা ও ধারণার প্রতিফলন ঘটেছে তার বিজ্ঞানের সোপানক্রম আলোচনায়। তার মতে বৈজ্ঞানিক জ্ঞানের মূল লক্ষ্যই হলো তত্ত্ব আবিষ্কার করা, চূড়ান্ত সত্য আবিষ্কার করা নয়। আর সমাজবিজ্ঞানীদের দায়িত্ব হলো নিয়মতান্ত্রিকভাবে সমাজ পরিবর্তনের সূত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাওয়া। কোতের ভাষায় সোপানুক্রমের মূল কথা হলো পূর্ববর্তী স্তর পরবর্তী স্তরকে প্রভাবিত করে কিন্তু নিয়ন্ত্রণ করে না। অর্থাৎ উন্নত স্তর নিম্নতর স্তরের ওপর নির্ভরশীল। তাই প্রকৃতির মধ্যে যে ক্রম আছে সেটি নির্ণয় করতে পারলেই সামাজিক ঘটনাগুলোকে তার যথার্থ স্থানে উপস্থাপন করা সম্ভব। সমাজের গতিশীলতার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি সমাজের পর্যায়ক্রমিক উন্নতি বা স্তরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সমাজ বিকাশের ৩য় পর্যায় ক্রমোন্নতি নির্দেশ করে সত্য। তাই বলে পূর্ববর্তী কোনো পর্যায়কে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত বলে গণ্য করা যায় না। কারণ প্রত্যেকটি পর্যায় তার পরবর্তী পর্যায়ের পথকে সুগম করে। সুতরাং পর্যায়কে সুগম করে। সুতরাং সামাজিক গতিশীলতা অধ্যয়নের জন্য কোনো প্রকার প্রচেষ্টা বা উদ্যোগের প্রয়োজন নেই। বাহ্যিক চাপ বা বল প্রয়োগ করে সামাজিক গতিশীলতার চূড়ান্ত পর্যায়কে রুদ্ধ করা যায় না, বরং খানিকটা বিলম্বিত করা যায়। এখানে তার আরেকটি বক্তব্য আছে বিজ্ঞানসমূহের উচ্চক্রম এবং তার সর্বশেষ যে তত্ত্বটা আছে সেটা হলো দৃষ্টবাদ বা পজিটিভিজম। এখানে দৃষ্টবাদকে বলা হয়েছে যে বিজ্ঞানসমূহের উচ্চক্রমে তিনি বিভিন্নভাবে বিজ্ঞানের বিষয়গুলোকে বিভিন্ন স্তরে বা পর্যায়ক্রম অনুযায়ী সাজিয়েছেন। এখানে বলা হয়েছে যে সর্বনিম্ন স্তরে থাকবে সর্বনিম্ন স্তরে থাকবে গণিতশাস্ত্র। তাছাড়া এর পর্যায়ক্রম হচ্ছে জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, সবচেয়ে উপরে থাকবে হচ্ছে সমাজবিজ্ঞানের অবস্থান। সমাজবিজ্ঞানকে শীর্ষে অবস্থান দেওয়ার পিছনে যুক্তি দেখিয়েছেন যে শাস্ত্রটি বিভিন্ন বিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক নির্ণয় এবং সংশ্লেষণের মাধ্যমে দৃষ্টবাদী নিয়মের অধীনে আনতে সক্ষম। এবং তার সর্বশেষ যে বক্তব্যটি সেটা হলো দৃষ্টবাদ বা পজিটিভিজম। অগাস্ট কোতকে দৃষ্টবাদের প্রবক্তায় বলা হয়। তিনি জাগতিক ও সামাজিক কোনো বিষয়কে ব্যাখ্যা করার জন্য দৃষ্টবাদ তত্ত্বটি অবতারণা করেন। বস্তুত এটি এমন দার্শনিক জ্ঞান যা পরীক্ষণ ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। এখানে অগাস্ট কোত দৃষ্টবাদকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য বলে মনে করেন।
তবে বিজ্ঞান ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান কখনো এক নয়। তাই তিনি এই দুয়ের মধ্যে পার্থক্যকে সামনে রেখে দৃষ্টবাদকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। কোতের দৃষ্টবাদকে তিনি ভাগ করেছেন উম তিনি কোতের দৃষ্টবাদকে ৩ ভাগে ভাগ করা চলে। যেমন বিজ্ঞানসমূহের দর্শন, বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র এবং দৃষ্টবাদী রাজনীতি। দৃষ্টবাদী দর্শন সম্পর্কে কোতের অভিমত হলো, প্রথমত এ দর্শন সচেতনতার সাথে সম্পর্কযুক্ত এবং যা অভিজ্ঞতার মাধ্যমে যাচাইকৃত নয়, তা এ দর্শন প্রত্যাহার করে। দ্বিতীয়টি, এটি বিজ্ঞানের মতো যৌক্তিকতা সৃষ্টি করতে চেষ্টা করে। তৃতীয়ত, এর মৌলিক দর্শন হলো মানবতাবাদ বা শেষত এটি হলো বস্তুবাদ বা আদর্শবাদের বিরোধী, যা ১৯ শতকের মৌলিক পরিবর্তনের রক্ষণশীল মনোভাব প্রকাশ করে। সংক্ষেপে কোতের এই মতবাদ হলো বাস্তববাদ ও অভিজ্ঞতাবাদের সমন্বয়। অন্যদিকে নৈতিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টবাদের মূল কথা হলো অন্যের জন্য বাঁচো। দৃষ্টবাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দৈহিক, বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক উৎকর্ষতার মধ্য দিয়ে অধিকতর মানবতার সেবায় নিয়োজিত থাকার কথা বলা হয়েছে। যুদ্ধবিরোধী এবং যুদ্ধ প্রতিহত করার রাজনীতি হচ্ছে দৃষ্টবাদী রাজনীতির মূল কথা। তাহলে আমরা দেখব যে অগাস্ট কোতের এই মতবাদগুলো বা তত্ত্বগুলো অনেক সময়োপযোগী ছিল সে সময়, অনেক গুরুত্বপূর্ণ আমরা জানি। তার সত্ত্বেও কোতের মতবাদগুলো সমালোচকদের দ্বারা নানাভাবে সমালোচিত হয়েছে। বলা হয় যে নৈতিক অর্থে কোতের দৃষ্টবাদ গৃহীত হলেও এটি বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। তবে আদর্শ হিসেবে দৃষ্টবাদ অমর। তাছাড়া সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের বিমূর্ত তাত্ত্বিক বিজ্ঞান রূপে প্রতিষ্ঠা করতে তিনি যে পদ্ধতি ব্যবহার করেন তাও অনেকে সমালোচনার মুখোমুখি হয়েছে। তবে এসব সমালোচনা সত্ত্বেও সমাজবিজ্ঞানে কোত এর অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কারণ আজ থেকে প্রায় ২০০ বছর আগে তিনি চিন্তার ক্ষেত্রে নানা দার্শনিক প্রতিকূলতা থাকার পরেও তিনি সমাজবিজ্ঞানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করিয়ে দিয়েছিলেন। তাই ওই ঔপনিবেশিক কালে সমাজ অধ্যয়ন এবং এর বিকাশে তার যে অবদান, সেটি কৃতিত্ব তাকে অবশ্যই দিতে হবে। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।